আমি তো আমার বইয়ে লিখেছি অসীম ব্যানার্জির নাম করে যে তিনি এই বিচারটা বিক্রি করেছেন পরে চাকরি পাওয়ার জন্য। আমার বিরুদ্ধে মামলা করুন। রাজ্যের বিপক্ষে মামলা লড়ে জিতলেন। আমি বলছি বিচার বিভাগে যত করাপশন আছে আমাদের পুলিশ বিভাগে নাই বা এক্সিকিউটিভে নাই। বিচার ব্যবস্থা কি সত্যি স্বতন্ত্র বা স্বাধীন? এখন আমাদের যে বিচার ব্যবস্থা আছে সেটা প্রভাবশালীদের জন্য, সাধারণ মানুষের জন্য যদি কিছু হয় তো সেটা বাই অ্যাক্সিডেন্ট। যে আইনজীবীরা কথা বলতে পারেন, মামলা করতে পারেন, তাদের ফিস দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। আর যার ফিস আপনি দিতে পারবেন তাকে দিয়ে মামলা যেতে যায়। শুধু কয়েকটা বিল্ডিং এ নীল সাদা রং তৈরি করে দিলে স্বাস্থ্য ব্যবস্থা সবল হয়ে যাবে না। রাজ্যের বিপক্ষে জেতা খুবই শক্ত, সেটা নিয়ে আমি একটা বইও লিখছি। ইতিমধ্যে আমার বই আছে, ডিনাইং জাস্টিস বলে একটা বই আছে, দেখুন। তাতে আমি লিখেছি সুপ্রিম কোর্টের জজ সাহেবরা কত অসৎভাবে জাজমেন্ট দেন, আমি নাম ধরে লিখেছি। রাজ্যে পরিবর্তন কেন দরকার এবং কিভাবে সম্ভব? বিরোধীরা বলতে পারছে না কিভাবে সম্ভব, ডক্টর নজরুল ইসলাম লিখে দিয়েছেন। বিরোধী দলনেতারাও আসতে পারেন, তাহলে যদি একটুখানি আপনারা ঠিকঠাক আন্দোলনটি করতে পারেন। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। এই মুহূর্তে আছি কলকাতা বইমেলায় এবং এমন একটি জায়গায় আছি, সেই জায়গাটা আমার অত্যন্ত প্রিয় এবং আমার সঙ্গে যে দুজন ব্যক্তিত্ব আছেন, আমার মনে হয় রাজ্য রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা তাদের সকলেই চেনেন। তবে আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আলোচনাটা একটু আনইউজুয়াল, বই নিয়ে, কিন্তু বইয়ের টপিক আমাদের মনের অন্তঃস্থলে যে বিষয়গুলো আছে সেগুলোকে নতুন করে পুস্তকের আঙিনায় তুলে ধরে। ডক্টর নজরুল ইসলামের স্টল, অসংখ্য বইয়ের মেলা। আজকে এই স্টলে এসেছেন ফিরদৌস শামীম। নজরুলবাবু, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। মাঝে মাঝে একটা প্রশ্ন আপনাকে আমার করতে ইচ্ছা করে। আমি আগের বছর এসেছিলাম, তার আগের বছর এসেছিলাম, তার আগের বছর শেষের শুরু বইটি দেখেছি, নিয়োগ দুর্নীতি বইটা দেখেছি। ক্লান্ত হন না? মানে আলটিমেটলি বই লিখে সমাজ বদল তো করা সম্ভব হচ্ছে না, এটা তো বাস্তব। নজরুলের বিদ্রোহী কবিতাটা পড়েছেন? তো সেখানে তিনি কখন ক্লান্ত হবেন বলেছেন? যখন অত্যাচার বন্ধ হবে তখন তিনি ক্লান্ত হবেন। তো আমার সামনে যে অত্যাচারের বিরুদ্ধে আমি লিখছি সেটা তো বন্ধ হয়নি, তো আমি কি করে ক্লান্ত হব? মরে যেতে পারি কিন্তু ক্লান্ত হব না। মোটিভেশনটা কোথা থেকে পান? মানে আপনি নিয়োগ দুর্নীতি নিয়ে একটা বই লিখলেন, যাদের উদ্দেশ্যে এই বইটি লিখলেন, এই যে বইটি আমি নিজেও পড়েছি, অসংখ্য তথ্য বইয়ের মধ্যে আপনি তুলে ধরেছেন, কিন্তু প্রধান অপরাধী যিনি, তিনি জামিনে মুক্ত। সুজয় কৃষ্ণ ভদ্র এই বইয়ের সঙ্গে, মানে এই নিয়োগ দুর্নীতিতে যিনি অভিযুক্ত ছিলেন তিনি জামিনে মুক্ত। ফলে কোথাও না কোথাও মোটিভেশনের অভাব হয় না? প্রধান অপরাধী যিনি, তাকে তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদও করেনি, ধরা তো দূরের কথা। পার্থ চ্যাটার্জি একটা দাবার বোর্ডে, তার ঘাড়ে 10টা মাথা নাই যে তিনি পুরো পরিকল্পনাটা করেছেন এবং মমতা ব্যানার্জির অনুমোদন ছাড়া এরকম লোকদের কাছে কোটি কোটি টাকায় চাকরি বিক্রি করেছেন। প্রধান অপরাধী মমতা ব্যানার্জি, অতএব তাকে জিজ্ঞাসাবাদও করা হয়নি। তাহলে তো আরোই মোটিভেশন পাওয়ার কথা নয় যে কি চলছে বিচার ব্যবস্থা? আপনি বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত একজন ব্যক্তি, আইন অনেকের চেয়ে ভালো বোঝেন। যেভাবে আইনটাকে নিয়ে ছেলে খেলা হচ্ছে, আপনার ভালো লাগে? বিষয়টা মেনে নিতে পারেন? ভালো লাগে না বলেই তো আমি বিরোধিতা করছি। ভালো লাগে না বলেই তো এই যে রাজ্যে পরিবর্তন কেন দরকার এবং কিভাবে সম্ভব লিখেছি। ভালো লাগলে তো বলতাম যে রাজ্য ভালোভাবে চলছে, এদের পরিবর্তন দরকার নাই। আমি সেটা তো মনে করি না। এটা নতুন বই নজরুল ইসলামের, ডক্টর নজরুল ইসলামের, এবার বইমেলায় বেরিয়েছেন। রাজ্যে পরিবর্তন কেন দরকার এবং কিভাবে সম্ভব? বিরোধীরা বলতে পারছে না কিভাবে সম্ভব, ডক্টর নজরুল ইসলাম লিখে দিয়েছেন। আপনারা এসে কালেক্ট করবেন। স্টল নাম্বার স্যার একটু বলে দিন। 273। 273। বিরোধী দলনেতারাও আসতে পারেন, তাহলে যদি একটুখানি আপনারা ঠিকঠাক আন্দোলনটি করতে পারেন। ফিরদৌস দা, রাজ্যে পরিবর্তন সম্ভব আদৌ আপনার মনে হয়? বর্তমান আর 3-4 মাস পরে ভোট। দেখুন, পরিবর্তন তো অবশ্যই সম্ভব। দেখুন, পরিবর্তনই হলো একমাত্র ধ্রুব, অন্যান্য সবকিছুই কিন্তু পরিবর্তনশীল। ফলে পরিবর্তন আমি একটু ইন্টারাপ্ট করছি। আমার মনে হয় দার্শনিক চিন্তা ভাবনা আমাদের আছে। আমার মনে হয় টু দি পয়েন্ট, গ্রাউন্ড রিয়েলিটি এখন কি বলছে সেটা দ্বারা আপনি কিভাবে দেখছেন? গ্রাউন্ড রিয়ালিটি কি, ধরুন আমি পরপর মানে বাস্তব আপনার হাতে নিয়োগ দুর্নীতির কথা আছে এবং গত বছর এই বইটি উদ্বোধন করেছিলেন। আমি নিজেও এই স্টলে এসে এই বইয়ের মানে প্রতিটি পাতা পড়ে গেছি এবং সেই আমার সংগ্রহে এখনো আছে।
নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে, আমি কেন এই কথা বলছি, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে চলে যান, মানে আমি একদম সমাজের নিম্ন স্তরের মানুষের থেকে শুরু করে সমাজের উচ্চবিত্ত মানুষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা অত্যাচারিত হননি এরকম মানুষ পাবেন না। কেন? নিয়োগ দুর্নীতি, চিট ফান্ড, বিভিন্ন প্রকল্পে দুর্নীতি। আপনি ধরুন উচ্চবিত্তদের কথা, ধরুন নিম্নবিত্তদের কথা ছেড়ে দিন, যে কোনো ধরুন যে কেউ একটা একটু হয়তো মাঝারি মাপের একটা কোনো একটা প্রজেক্ট নেবেন, হয়তো ওই হাইওয়ের ধারে একটা হয়তো শেড তৈরি করবেন, তিনি হয়তো কয়েক কোটি টাকার মালিক, গিয়ে চলে যাবে তৃণমূলের 6টা নেতা, সবাই হাত পেতে বসে থাকবে। কলকাতায় বড় বিরিয়ানির দোকান আছে, বর্ধমানে বিরিয়ানির আর একটা দোকান খুলবে, হাত পেতে গিয়ে বলবে তুমি টাকা দাও। ফলে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা অত্যাচারিত নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, বেকার যুবক, বেকার যুবতী, এই এখন জাস্ট পাস আউট, বেশ কিছুদিন আগে পাস আউট তরুণ তরুণী, সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা অত্যাচারিত। তাহলে প্রেক্ষিত তৈরি, সকলে যখন অত্যাচারিত মানে প্রেক্ষিত তৈরি। এই প্রেক্ষিত যখন তৈরি তখন নিশ্চিতভাবেই এখন এই ভোটটিকে একত্রীভূত করা, সেখানে নিশ্চিতভাবেই রাজনৈতিক নেতৃত্ব হয়তোবা কোথাও না কোথাও, মানে এর আগেও বলবো যে কোথাও না কোথাও হয়তোবা একটু তাদের খামতি থেকে যাচ্ছে। না হলে কিন্তু মানুষ তৈরি, কিন্তু মানুষের ভোট নেওয়ার জন্য রাজনৈতিক নেতৃত্বকেও তৈরি হতে হবে। তাহলেই কিন্তু মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য তৈরি। এখন এই ভোটটিকে সংগ্রহ করে একে ক্ষমতা থেকে বিদায় করতে হবে, না হলে কিন্তু যেটা হবে সেটা সমাজ, আমাদের সমাজ বেশ, বিশেষ করে বাঙালি সমাজ বেশ কয়েক দশক পিছিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে। 8,000 স্কুল বন্ধ, যা বা শিক্ষক রয়েছে বেশিরভাগই দুর্নীতিপূর্ণ পদে নিয়োগ হয়েছে, বেশিরভাগটাই। নিশ্চিতভাবেই সেখানে যে যোগ্য নেই এটা নয়, অনেক যোগ্য শিক্ষক রয়েছে, কিন্তু বেশিরভাগটাই এই যে ধরুন এই অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়ার ফলে দেখেছেন 26,000 চাকরি বাতিল হয়েছে। ফলে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যেভাবে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া হয়েছে, প্রতিটি ব্যবস্থাকে ভেঙে দেওয়া হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে দেওয়া হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থায় আজকে বলুন তো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কি তৈরি হয়েছে? শুধু কয়েকটা বিল্ডিং এ নীল সাদা রং তৈরি করে দিলে স্বাস্থ্য ব্যবস্থা সবল হয়ে যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা সবটাই ভেঙে পড়েছে। শুধুমাত্র এই স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে কিসের জন্য? তার কারণ হচ্ছে যেহেতু একটি সরকারি ব্যবস্থাপনা, এবং দীর্ঘদিন ধরে মানে যে যে যারা যারা এখানে এই রাজ্যে ক্ষমতায় ছিল তারা এই স্ট্রাকচারটা আস্তে 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 তৈরি করেছিলেন, সেই স্ট্রাকচারটাই রয়ে গেছে। আপনি ভাবুন হিন্দু স্কুল, সেখানকার অভিভাবক অভিভাবিকা, সেখানকার ছাত্রছাত্রী কি করছে? স্কুল বাঁচাও মূল বাঁচাও বলে তাদের আন্দোলন করতে হচ্ছে। আমি নিজে জানি, মামলা করেছি। কি না, হিন্দু হিয়ার থেকে শিক্ষকদের নিয়ে যাওয়া হচ্ছে অন্য জায়গায়, আর মানে মানে সেই জঙ্গলমহলের দিকে। আর জঙ্গলমহল অঞ্চলের ওই যে বিভিন্ন স্কিমের শিক্ষক শিক্ষিকাদের অর্থের বিনিময়ে বেশিরভাগ সব এই সমস্ত স্কুলে নিয়ে আসা হচ্ছে। তার জন্য আইন বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আইন তৈরি করার ক্ষমতা পেয়েছেন, কিন্তু সেই ক্ষমতা অপপ্রয়োগ করে উনি কিভাবে দুর্নীতি করা যাবে, কিভাবে সেই ক্ষমতার অপব্যবহার করে কিভাবে ওই ট্রান্সফারের মাধ্যমে, আগে ওই চাকরি দেওয়ার মাধ্যম দিয়ে দুর্নীতি করতো, এখন ট্রান্সফারে দুর্নীতি করে। ট্রান্সফারে কত লক্ষ টাকা করে ঘুষ নেয়। ওই পাশে একজন পুলিশ আধিকারিক বসে আছে পুলিশের পোস্টিং নেওয়ার জন্য, কোন থানার ওসি হবে, আইসি হবে, কে কোন জায়গার এসডিপিও হবে, কে কোন জায়গার এসপি হবে, জিজ্ঞাসা করুন। যে ওই দর হাঁকা হয় কি হয় না, জিজ্ঞাসা করুন। না, যে সকল শিল্পী পরিচালকরা মমতা ব্যানার্জি বিরোধিতা করেন তাদের সিনেমা প্রকাশ করতে দেওয়া হয় না, নন্দনে হল পায় না তারা, আপনি কিভাবে বইমেলায় স্টল পেলেন? দেখুন, বইমেলার স্টলটা আমি 90-এর দশক থেকে নিয়ে আসছি। গতবার আমাকে প্রথমে বাদই দিয়ে দিয়েছিল, তারপরে আমি বলি যে এটা কি করে বাদ দেওয়া যায়। তখন গতবারের লটারিতে আমি পার্টিসিপেট করতে পারিনি, একটা 420 নম্বর স্টল খালি ছিল, সেটা আমাকে দেওয়া হয়েছিল। তারপরে এবার তাদের কি সুমতি হয়েছে জানি না, আমাকে লটারিতে ডেকেছে এবং আমি লটারি করে এবারে স্টলটা পেয়েছি। আমাকে বাদ দিতে চাই, কিন্তু বাদ দিতে গেলে আমি যেহেতু নিয়ম কানুন গুলো জানি, সেটা খুব সুবিধার হয় না। যেমন মমতা ব্যানার্জি আমার বিরুদ্ধে আমার বইয়ের লেখা জাল করে প্রসিডিং করেছিলেন, সুপ্রিম কোর্টের রায় জাল করে প্রসিডিং করেছিলেন, কিন্তু আমি তার বিরুদ্ধে
হাইকোর্টে গিয়েছি, সুপ্রিম কোর্টে গিয়েছি। এই 12 তারিখে ক্যাটে হুম। সে যে অর্ডার ছিল সেটা বাতিল হয়েছে এই 12 তারিখে। আপনার মামলাটা কে লড়লো? হ্যাঁ? আপনার মামলা কি আপনি নিজেই লড়লেন? আমার মামলা আমি নিজে লড়ি, কারণ ওই তো একজন আইনজীবী আছেন, যে আইনজীবীরা কথা বলতে পারেন, মামলা করতে পারেন, তাদের ফিস দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। আমি একটা উদাহরণ দিয়ে বলছি। সুপ্রিম কোর্টে আমি একটা মামলা লড়ছিলাম, হুম, কোরিয়ান জোসেফ এবং ভানুমতি জাজ হুম, ছিলেন। তো ভানুমতি আমাকে বললেন যে না, আপনার কেসে কিন্তু অনেক কিছু বলার আছে, তো আপনি তো কোর্ট ক্রাফট ভালো জানেন না, আপনি একজন সিনিয়র অ্যাডভোকেট দিন। আমি বললাম যে ম্যাম, আমি তো রিটায়ার করেছি কিন্তু আমার পেনশন এখন চালু হয়নি, তো আমার পক্ষে সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট দেওয়া খুব মুশকিল। উনি বলেন যে না, আমি বলছি তাও আপনি চেষ্টা করুন। তো আমাদের একজন সিনিয়র, তিনি আইআরএস এ ছিলেন, এখন সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন, অভিজিৎ বাবু। তো আমি ওনার কাছে গেলাম, আমাকে খুব পছন্দ করেন, এয়ারপোর্টে আমরা একসঙ্গে কাজ হুম। করেছি। তো উনি খোঁজ টোজ নিয়ে বললেন যে নজরুল, আমি অনুরোধ করছি, আর তোমার মামলা, সেই জন্য পার অ্যাপিয়ারেন্স যিনি সার্ভিস ম্যাটার করেন 1 লাখ, তার কম হবে না, পার অ্যাপিয়ারেন্স 1 লাখ। তো আমি দেখলাম আমার যদি 10টা 12টা হয় আমি কোথায় পাবো, আমি তো বিক্রি হয়ে যাব। তো আমি কোর্টকে বললাম যে আমার পক্ষে সম্ভব হলো না, আমি চেষ্টা করেছিলাম, পারলাম না। তো তারপরে আমার গোটা 10 বার আমাকে অ্যাপিয়ার করতে হয়েছে, তার মানে আমি কোথা থেকে তাকে 10 লাখ টাকা দিতাম? তো এই জন্য আমি দিতে পারি না। আর যার ফিজ আপনি দিতে পারবেন তাকে দিয়ে মামলা যেতে যায় না। জানি না, আমি আইনজীবীর সামনে কথা বলছি, সেই জন্য আমি লোয়ার কোর্টে হুম, এই আবার 2 তারিখে কেস আছে, 7 তারিখে ছিল, লোয়ার কোর্টেও মামলা আমি নিজে করি, হাইকোর্টও নিজে করেছি, সুপ্রিম কোর্টও নিজে করেছি, এই যে ক্যাটে 12 তারিখে রায় হলো সেটা তো আমি নিজে করেছি। রাজ্যের বিপক্ষে মামলা লড়ে জিতলেন। রাজ্যের বিপক্ষে জেতা খুবই শক্ত, সেটা নিয়ে আমি একটা বইও লিখছি, হাউ ডিসঅনেস্ট এ জাজ ক্যান বি বলে। ইতিমধ্যে আমার বই আছে, ডিনাইং জাস্টিস বলে একটা বই আছে, দেখুন। তাতে আমি লিখেছি সুপ্রিম কোর্টের জজ সাহেবরা কত অসৎভাবে জাজমেন্ট দেন, আমি নাম ধরে লিখেছি। এর আগে আমার একটা বই ছিল, ইনজাস্টিসেস বাই জাস্টিসেস, সেখানে আমি হাইকোর্টে সুপ্রিম কোর্টের জজ সাহেবদের নাম ধরে লিখেছিলাম। আমার পরিচিত অ্যাডভোকেটরা বলেছিলেন যে আপনার কন্টেম্পট হবেই। আমি বললাম কন্টেম্পট হলে আমি জেলে যাব, কিন্তু তার আগে আমার আত্মপক্ষে সমর্থনের সুযোগ তো দেবে। তো তখন আমি কি করব আপনারা দেখবেন। আমার নামে কন্টেম্পট হয়নি। ইনজাস্টিসেস বাই জাস্টিসেস বইও বাজারে চালু আছে, এই ডিনাইং জাস্টিস বইও চালু আছে, এখানে সুপ্রিম কোর্টের জজ সাহেবের নাম আছে। হুম, এবং আমি চ্যালেঞ্জ করে বলেছি যে এই বই, যে আমি পাশাপাশি বসবো, যে কোনো আইন জানার লোক বসুন, আমি প্রমাণ করবো যে তিনি বেআইনি অর্ডার দিয়েছেন যেটা উনি দিতে পারেন না। হয়নি মামলা। তো এখানে এমনকি এটা হয়েছিল সুপ্রিম কোর্টে, যখন আমি মামলায় আর্গুমেন্ট করছিলাম, হুম, তখন জাস্টিস কুরিয়ান জোসেফ বলেন যে আপনি এলএলবি করেননি, তার জন্য বুঝতে পারছেন না। তখন আমি বললাম যে দেখুন, আমি এলএলবি করা এমন অনেক লোক জানি যারা আইনের কিচ্ছু জানেন না, আপনি বলুন না আমি আইনটা কোথায় ভুল বলছি। আর আমি দেখুন, আমি মাস্টার ডিগ্রি করেছি 2টো সাবজেক্টে, পিএইচডি করেছি, ডিলিট করেছি, এলএলবি করিনি, সেটা আমার চয়েস, আমি ইচ্ছে করলে এলএলবি করতে পারতাম। তখন উনি মানলেন যে আমি লেখাপড়া জানা লোক, এবং সঙ্গে সঙ্গে সিভিল প্রসিডিওর কোর্টের 148 নম্বর ধারায় ফ্ল্যাপ করলেন, কোর্ট অফিসারকে দিলেন যে ওনাকে দিন দেখতে। 148 ধারা মামলার জন্য আমার পড়া ছিল। হুম, আমি বললাম যে হুজুর, এই ধারাটা জাজমেন্টের অর্ডার দেওয়ার পরে প্রযোজ্য নয়, আগে কোনো কোর্ট ফি জমা দেওয়া হয়নি বা কোনো কারেকশন হবে তার জন্যে। আমি যদি ধরেও নিই এটা জাজমেন্টের জন্য প্রয়োগ কর, আপনি দেখুন এখানে ম্যাক্সিমাম সময় আপনি অ্যালাউ করতে পারেন 30 দিন, 89 দিনের মাথায় এই ধারা আপনি দেখাতে পারেন না আইন জানলে। কোনো কথা উনি বলেননি। আমি বইটা ফেরত দিয়ে বললাম যে জজ সাহেবকে দেখান, ম্যাক্সিমাম সময় 30 দিন লেখা আছে। তিনি আমার পক্ষে রায় দেননি, কিন্তু আমাকে অস্বীকার করতে পারেননি। বর্তমানে যেভাবে বিচার ব্যবস্থা চলছে সেটা নিয়ে আপনার কি মত? মানে আমি অভয়ার মামলাটাই দেখলাম, সুপ্রিম কোর্ট নিজে থেকে স্বতঃপ্রণোদিত মামলা করলেন, মামলা ঝিমিয়ে গেল। ডিএ মামলা ফিরদৌস দা করছেন, আমার পাশেই বসে আছেন, 10-12 বার
হিয়ারিং হলো, আলটিমেটলি কোনো রেজাল্ট পাওয়া যাচ্ছে না, মানুষ যাবে কোথায়? দেখুন, আমাদের যে বিচার ব্যবস্থা আছে সেটা প্রভাবশালীদের জন্য। সাধারণ মানুষের জন্য যদি কিছু হয় তো সেটা বাই অ্যাক্সিডেন্ট, বাই প্রোডাক্ট, সেটা প্রোডাক্ট নয়। তো চন্দ্রচূড় মামলাটা নিলেন জজ সাহেব, কিন্তু তিনি তার দ্বারা যে অভয়ের পরিবার বা অন্য কেউ লাভবান হননি, রাজ্য সরকার লাভবান হয়েছে, ডাক্তারদেরকে কাজে ফিরতে বাধ্য করা গিয়েছে তার অর্ডার দেখে। তো আমার তো মনে হয় না যে তিনি ন্যায় বিচারের স্বার্থে মামলাটা নিয়েছিলেন। আমার মনে হয় তিনি মমতাকে বাঁচানোর স্বার্থে মামলাটা নিয়েছিলেন। তো আমাদের বিচার ব্যবস্থায় বিচার এরকমই হয়, যারা প্রভাবশালী থাকেন, বহু কোটিপতি থাকেন, তাদের বিরুদ্ধে কোনো রায় হয় না। আমি তো আমার বইয়ে উল্লেখ করেছি যে একটা কেসে ধনী শিল্পপতিদের রায় জজ সাহেবের একটা ডিক্টেট করেছেন, সেখানে দু একটা শব্দ পরিবর্তন করে উল্টো রায় বের করে দিয়েছেন কোর্ট অফিসাররা। তাদের সাসপেন্ড হয়েছে, চাকরি গিয়েছে, কিন্তু এটা হয়েছিল ধরা পড়েছে বলে, কারণ বিপক্ষের লোকও সমান প্রভাবশালী ছিলেন বলে, নাহলে কিচ্ছু হতো না। কিন্তু আপনার নিজের এই বিষয়ে কি মত? আপনি ডিএ মামলায় অন্তত 12 থেকে 15 বার প্রায় গেছেন। বিচার ব্যবস্থা কি সত্যি স্বতন্ত্র বা স্বাধীন? না না, বিচার ব্যবস্থা মানে স্বতন্ত্র, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু দীর্ঘমেয়াদী। এটা দেখুন, আমি ডিফার করতে চাইবো বিভিন্ন বিষয়ে। তার কারণ হচ্ছে, দেখুন, দীর্ঘমেয়াদী যেমন জাস্টিস ডিলেড মিনস জাস্টিস ডিনাইড, সেরকম জাস্টিস হারিড মিনস জাস্টিস বাড়িড। ফলে এর মধ্যে আপনার একটা ওই ব্যালেন্স করতে হয়। এই ব্যালেন্সের ক্ষেত্রে যে সব যে সময় ব্যালেন্স সম্ভব হয় তাও নয়, কিন্তু এটা একটা সিস্টেম। দেখুন, ভারতবর্ষের গণতন্ত্র এখনো পর্যন্ত যে কতগুলো প্রতিষ্ঠানের জন্য এখনো পর্যন্ত সুরক্ষিত রয়েছে, তাতে বিচার ব্যবস্থা অন্যতম। হ্যাঁ, এখানে যে একদম মানে আপনি যদি বলেন যে একদম চূড়ান্ত বিচার হয়ে যায়, না, বিচার সবসময় রিলেটিভ। মানে এখনো পর্যন্ত সেই জন্য তো আইন হচ্ছে একটা ডাইনামিক সাবজেক্ট, মানে এর গতিশীলতা রয়েছে, এর গতিময়তা রয়েছে। মানে আজ থেকে 30 বছর আগের আইনের যে পরিভাষা, আইনের যে ব্যাপ্তি, আইনের যে অভিমুখ, আর আজকের দিনে দাঁড়িয়ে আইনের যে ব্যাপ্তি, আইনের অভিমুখ কিন্তু এক নয়। দেখুন, এক সময় আমি আমি জাস্ট কতগুলো ছোট্ট ছোট উদাহরণ দিয়ে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একসময় এই বিচার ব্যবস্থা ধরুন, আজকে একসময় বিচার ব্যবস্থা শুধুমাত্র কোর্টরুমের অভ্যন্তরে, যদিও ওপেন কোর্ট কনসেপ্ট, কিন্তু ওপেন কোর্ট কনসেপ্ট থাকলেও ওই বিচারালয়ের অভ্যন্তরে যে কজন থাকতো তারাই দেখতে পেত। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কি হচ্ছে বলুন তো? অনলাইন স্ট্রিমিং হচ্ছে। তারা একজন আইনজীবী কি সাবমিশন করছেন, বিচারপতি তার প্রত্যুত্তরে কি বলছেন, বা বিচারপতির বডি ল্যাঙ্গুয়েজ কি, মানে সমস্ত কিছু কিন্তু আজকে গণের সামনে, জনমানসে রয়েছে। এর যেমন কিছু মানে বাজে দিকও রয়েছে, কিছু ভালো দিকও রয়েছে। দেখুন, মানে এবার একটা সিস্টেম ইভলভ হলো, সেটাকে কিভাবে ইউজ করা হবে সেটার উপর নির্ভর করে। দেখুন, অনেক সময় হয় কি, মানে কেউ হয়তো কিছু বুঝলো না, একটা হয়তো 3 ঘন্টার আর্গুমেন্টের দেড় সেকেন্ড নিয়ে বা 15 সেকেন্ড নিয়ে একটা রিল করে দিচ্ছে। মানে তাতে কি হচ্ছে, তাতে পুরো কন্টেন্টটা বোঝা যাচ্ছে না। এবার কি হয়, বিচারালয়ের অভ্যন্তরে আমার ক্ষেত্রে হয়েছে বিভিন্ন, কি হয়, অনেক সময় ধরুন আর্গুমেন্ট করতে করতে অনেক সময় হয়তো হঠাৎ এক্সচেঞ্জ হয়ে যায়, কিন্তু সেটা তো নর্মাল বিষয় নয়। সেটা নিয়ে হয়তো কেউ হয়তো একটা রিল বানিয়ে দিল। ঠিক আছে, এগুলো এগুলো যেমন ধরুন মানে মানে সাধারণভাবে হওয়া উচিত নয়, এগুলো বিচ্যুতি। কিন্তু এর একটা ভালো দিকও রয়েছে। সেটা কি, এই যে স্বচ্ছতা এসছে বিষয়টার মধ্যে, ফলে এই দুটোর মধ্যেই মানে এই ব্যবস্থা চলছে। এবং আমরা যে একদম আলটিমেট আজকের যে গণতান্ত্রিক যে পরিসর, যে গণতান্ত্রিক যে কাঠামো, এটাই যে সব দিকে ভালো কাঠামো বা সব থেকে ভালো ব্যবস্থা, সেটা যে প্রমাণিত হয়ে গেছে তা তো নয়। আমরা প্রতিদিন ইভলভ হচ্ছে, ফলে বিচার ব্যবস্থাও তাই। আর বিচার ব্যবস্থার অভ্যন্তরে দেখুন, এই যে ধরুন, আপনি যদি বলেন যে বিচার ব্যবস্থায় কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি করাপশন রয়েছে কিনা, আপনি এক বিচারক বিচারপতির বাড়ি থেকে এই যে টাকা উদ্ধার, সেটা আদৌ কেউ গিয়ে রেখে এসেছিল নাকি তার টাকা, এই নিয়ে তো অনেক কিছু সমাজে ডিবেট আছে, বিভিন্ন অঙ্গনে ডিবেট আছে, মামলা চলছে, পুরো বিষয়টি চলছে। দেখুন, বিচারের ব্যবস্থার অভ্যন্তরে দুর্নীতি আছে কি নেই, এটা কোনো স্টেট জ্যাকেট অ্যান্সার হয় না, এটা নির্ভর করে সেই ব্যক্তির উপর। আর বিচার ব্যবস্থা মনে রাখবেন, এই যে যারা উঠে আসছে, সে যেই হোক, সে বিচারপতি হোক, আইনজীবী হোক, ওই বিচারপতির সামনে বসে থাকা ওই অফিসাররাই হোক, কোর্ট অফিসাররাই হোক,
তারা কিন্তু এই সমাজ থেকেই উঠে আসছে। ফলে সমাজের যা ত্রুটি বিচ্যুতি সেখানে কিছু কিছু মানুষের উপর প্রভাব ফেলে না, নিশ্চিতভাবেই ফেলে। এ নিয়ে কোনো সন্দেহ নেই, এটা নতুন কোনো তথ্য কথা নয়। ফলে এখানে যে না না বিচার ব্যবস্থায় কিচ্ছু হয় না, সব সব ঠিক, না, কখনোই হতে পারে না। তো আমি কি মানে বিচার ব্যবস্থায় যত বিচার হয়েছে সব বিচারের সঙ্গে আমি সহমত? না, একদমই না। দেখুন, যখন একটি বিচার ব্যবস্থায় একটি জাজমেন্ট দেওয়া হয় না, সেই জাজমেন্টটি পাবলিক সম্পদ হয়ে যায়, জনগণের সম্পদ হয়ে যায়। জনগণের এই অধিকার রয়েছে সেই জাজমেন্ট সম্পর্কে তার ওপিনিয়ন এক্সপ্রেস করা। নিশ্চিতভাবে এই ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার জন্য সেটা করবে না, না, এই ব্যবস্থাকে আরো ত্রুটি মুক্ত করার জন্য সেই রায়ের ক্রিটিসিজম করবে। ফলে এই ব্যবস্থার সোয়াট অ্যানালাইসিস নিশ্চিত প্রয়োজন। স্ট্রেংথ কি, উইকনেস কি, অপরচুনিটি কি, থ্রেট কি, এর সেটা অবশ্যই তার বিচার বিশ্লেষণ হবে। কিন্তু দিনের শেষে আপনি যদি মানে ইন্ডিপেন্ডেন্ট একটা জায়গা থেকে ভাবেন যে আমাদের এই গণতান্ত্রিক পরিসর পরিচালনার জন্য এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং লেজিসলেটিভে যদি তুল্যমূল্য আলাপ আলোচনা করেন, তাহলে তুলনায় আমার ব্যক্তিগত অভিমত, আরেকজন আমার সঙ্গে সহমত নাও হতে পারেন, বিচার ব্যবস্থা তুলনায় এফেক্টিভ ওয়েতে, তুলনায় অধিকতর স্বচ্ছতার সঙ্গে, তুলনায় অধিকতর মানে দুর্নীতিহীন ভাবে এখনো ব্যবস্থা চালিয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে বললেন বিচার ব্যবস্থার স্বতন্ত্রিকতা। দেখুন, আমাদের এক্সিকিউটিভের সঙ্গে লেজিসলেটিভের একটা ওয়াটারশেড এরিয়া আছে। কেন? ধরুন, একজন নির্বাচিত জনপ্রতিনিধি যিনি মন্ত্রী হচ্ছেন, যিনি এক্সিকিউটিভের অংশ, তিনি কিন্তু একজন লেজিসলেটর, অর্থাৎ তিনি একজন জনপ্রতিনিধি, তিনি আইন প্রণেতা, আইনসভার সদস্য, তিনি আবার এক্সিকিউটিভ। ফলে তিনি তার ডুয়াল সত্তা আছে। কিন্তু বিচার ব্যবস্থায় সেই কোনো অন্য একটি সত্তার সঙ্গে তাকে জড়িয়ে যেতে হয় না, তার কোনো ওয়াটারসাইড এরিয়া নেই, অর্থাৎ সে একটা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট। ফলে একটা ইন্ডিপেন্ডেন্ট দৃষ্টিভঙ্গি থেকে দেখার সুযোগ রয়েছে। সেই জন্য বিচার ব্যবস্থার এই যে স্বাতন্ত্রিকতা, সেটা কিন্তু এই সিস্টেমের মধ্যে একটু অন্যতর ভাবে সেটা ইভলভ হয়। সেই জন্য বিচার ব্যবস্থা এখন ইফেক্টিভ ওয়েতে কাজ করছে। ফিরদৌস দা বললেন বিচার ব্যবস্থা এখন ক্যামেরার সামনে লাইভ স্ট্রিমিং হয়, অনেক বেশি স্বচ্ছ। ইডি সিবিআই তদন্ত আপনি কি বুঝতে চান? আমি বুঝতে চাই এক নম্বর, কিন্তু আমি একটা সংযোজিত একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, বলুন। কাজী নজরুল ইসলামের হুম, রাজবন্দি জবানবন্দি বলে একটা লেখা আছে। হুম, লেখাটা কি জন্য লেখা হয়েছিল? উনি ব্রিটিশদের এখান থেকে তাড়ানোর জন্য একটা কবিতা লিখেছিলেন, আনন্দময়ীর আগমনে। হুম, তো ব্রিটিশ তাকে অ্যারেস্ট করা হয়েছিল। তার মামলাটা যখন হচ্ছিল, তো জজ সাহেবকে তিনি প্রশ্ন করেছিলেন যে আপনার দেশে যদি আমরা গিয়ে দখল করে বসে থাকি, আপনি যদি আমাদেরকে আপনার দেশ থেকে তাড়াতে বলেন, তাহলে কি আপনার অপরাধ হবে? হবে? তো আমি তো যা করেছি, আমার দেশে আপনারা এসে জোর করে বসে আছেন, আপনাদেরকে তাড়াতে বলেছি, আমার অপরাধটা কোথায়? হুম। রাজবন্দি জবানবন্দি লিখেছেন। কিন্তু তাতে বিচারে কি হয়েছিল? নজরুল ইসলামের জেল হয়েছিল, তিনি জেলে বন্দী ছিলেন এবং সেখানে বসে কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করিলে পাঠ হয়েছে। তাহলে ন্যায় বিচার বলবেন না? আমাদের বাবরি মসজিদ মামলায় যারা রায় দিয়েছিল, সেই বিচারপতিদের কে আফটার রিটায়ারমেন্ট পোস্টিং পাননি বলুন? কেউ রাজ্যপাল হয়েছে, কেউ এমপি। হ্যাঁ, কেন হয়েছেন? কেন হয়েছেন? কেন? এই যে গগৈ হুম, নিজে বলেছিলেন যে এই আফটার রিটায়ারমেন্ট যে অ্যাপয়েন্টমেন্ট, সেটা হচ্ছে না ব্লচ অন জুডিশিয়ারি। তিনি নিজে রিটায়ারমেন্টের কদিন না হতে নমিনেটেড হয়ে গেলেন রাজ্যসভায়। হুম, তো এটা তাদের পক্ষে, যাকে পরে রাজ্যসভায় যাবেন কিনা, রাজ্যপাল হবেন কিনা, এই যে এখানে আমি কিছু, এই যে অসীম ব্যানার্জি, এই যে শিবাকান্ত প্রসাদ, হুম, এরা আগে থেকে বলেছে তোমাদেরকে এই পদ দেব। এই যে অসীম ব্যানার্জি এখন 2 নম্বর পোস্টিং করছেন, যে এই যে হুম, স্বাস্থ্যের যে রেগুলেটরি কমিশন আছে তার চেয়ারম্যান হিসেবে, প্রচন্ড লাভজনক পোস্ট। তো যদি রিটায়ারমেন্টের পর এই পোস্টগুলো কি করতে পাওয়া যাবে, তার পক্ষে ন্যায় বিচার করা সম্ভব। আমি তো আমার বইয়ে লিখেছি অসীম ব্যানার্জির নাম করে, যে তিনি এই বিচারটা বিক্রি করেছেন পরে চাকরি পাওয়ার জন্য। আমার বিরুদ্ধে মামলা করুন, ফেরদৌস শামীমও করতে পারেন, মানে উনি বিচার বিভাগের পক্ষে এত বলছেন। আমি বলছি বিচার বিভাগে যত করাপশন আছে আমাদের পুলিশ বিভাগে নাই বা এক্সিকিউটিভে নাই। কিন্তু বিচার বিভাগের বিরুদ্ধে কিছু আপনি বলতে যান, কন্টেম্প্ট হবে। আমি যে বই লিখি, যখন কন্টেম্প্টের ভয় দিকে চলে, আমি জেলে যেতে রাজি আছি, কিন্তু বলবো যে বিচার বিভাগকে
দুর্নীতি অন্য বিভাগের থেকে অনেক বেশি। উনি বললেন লাইভ স্ট্রিমিং হয়, সবকিছু এখন স্বচ্ছ। লাইভ স্ট্রিমিং আমার- কোনটার হয় যেটা দেখানো যাবে? সব মামলার লাইভ স্ট্রিমিং হয় না। এবং এরকম আজকেই আমাকে একজন ফোন করেছিলেন মুর্শিদাবাদ থেকে, যে আমার মামলাটা যখন লাইভ স্ট্রিমিং চলছিল, আমি যখন কথা বলতে থাকলাম, বন্ধ করুন বলেছেন জজ সাহেব। উনি যখন কথা বলছেন তখন লাইভ স্ট্রিমিং বন্ধ করা হয়েছে। আপনি ওনাকে জিজ্ঞেস করুন যে ওনার এরকম অভিজ্ঞতা আছে কিনা। যেগুলো দেখালে অসুবিধা নেই তখন লাইভ স্ট্রিমিং হয় এবং তখন তারা সেইভাবে ব্যবহার করেন। কিন্তু লাইভ স্ট্রিমিং বন্ধ করে তারা যে ব্যবহার করেন, ওই চেম্বারে গিয়ে টাকা নিয়ে যে রায় দেন, চেম্বারে গিয়ে জুনিয়রের সঙ্গে কথা বলে যে রায় দেন, তখন লাইভ স্ট্রিমিং হয় না। ইডি সিবিআই তদন্ত তো লাইভ স্ট্রিমিং হচ্ছে গোটা রাজ্যের সামনে, সেটাও তো দিনের শেষে কোথাও পৌঁছে ইডিসিবি এর কখনো লাইভ স্ট্রিমিং হয় না। আমি বলতে চাইছি সেটা সবাই করার দেখছে, কথাই নয়। না, সবাই দেখছে যে না। এখানে তদন্ত হচ্ছে, আপনারা যে দেখছেন সেটা নিয়ে আলোচনা দেখছেন। তবে আমাদের যে নতুন বিএনএস হয়েছে তার 105 নম্বর ধারায় ভিডিও করার কথা বলা আছে, কিন্তু ভিডিও না করলে যে অপরাধী সে বেনিফিট অফ ডাউট পাবে, কিন্তু পুরো মামলাটা শেষ হবে সেটা কিন্তু বলা নেই। আপনার কি মনে হয় পুরোটাই গিমিক? সবকিছু কোনটা? গিমিক চলছে রাজ্যে, যে এত সিবিআই তদন্ত চলছে, ইডি তদন্ত চলছে, কিছুদিন আগে আমরা যেগুলো দেখলাম। আপনি আরজিকর মামলায় দেখলেন না, ওই মেয়েটিকে শুধু ওই বাইরে থেকে একজন মাতাল এসে ধর্ষণ করে খুন করেছিল, এটা বিশ্বাসযোগ্য? কিন্তু শুধু তো রাজ্যের কলকাতা পুলিশ নয়, সিবিআইরা তো তার বেশি এগোলো না কেন? কিসের প্রভাবে? প্রভাবে সে ব্যাপারে সন্দেহ নেই, কিন্তু টাকার প্রভাবে, রাজনৈতিক প্রভাবে, সেটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন, খোঁজ করতে পারেন, কিন্তু প্রভাবে এ ব্যাপারে আমার কোনো রকম সন্দেহ নেই। নিঃসন্দেহে বিস্ফোরক একটা আলোচনা। আমার মনে হয় এই আলোচনা চলতেই থাকবে, তর্ক বিতর্ক অনেক প্রশ্নের নতুন করে জন্ম দিয়ে দিল ফিরদৌস দা আইনজীবী, আইপিএস নজরুল ইসলাম। আমার মনে হয় কিছু প্রশ্ন দর্শকদের উদ্দেশ্যেই তোলা থাকলো। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। আর নজরুল ইসলামের বই আপনারা পাবেন বইমেলায়, স্টল নাম্বার 273 273, 6 নম্বর গেটের। 6 নম্বর গেটের কাছে এসে সংগ্রহ করুন। এক ঐতিহাসিক দলিল, এমন কিছু কথা লেখা আছে যা লেখার সাহসটাই কোনো লেখক দেখাবে না। এই বইটা নজরুল এখনো ইসলাম। পাওয়া যাচ্ছে, ফুরিয়ে গেলে আর পাবে না। আনমাস্কিং মমতা ব্যানার্জি। আনমাস্কিং মমতা ব্যানার্জি, এসে সংগ্রহ করে নিন। ধন্যবাদ।